তো প্রিয় স্টুডেন্টরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেগমেন্ট 3 সম্পর্কে আলোচনা শুরু করব। এই সেগমেন্টের টাইটেল হচ্ছে দ্য প্রোডাকশন ফাংশন। এই সেগমেন্টে রিলেটেড যে লেকচার নোট বা লেকচার স্লাইড ইতিমধ্যেই আপনারা ক্লাসরুমে পেয়েছেন এবং আমি আশা করছি যে আপনারা ইতিমধ্যেই এই স্লাইডগুলির উপর চোখ বুলিয়েছেন। So, প্রথমে আসি, what is production? Production is the process of transforming the inputs into usable outputs. Factors of production are the inputs used to produce goods and services. তাহলে আমরা বুঝতে পারলাম প্রোডাকশন বলতে বোঝায় ট্রান্সফরমেশন প্রসেসকে, যে প্রসেসের মাধ্যমে কিছু ইনপুটকে ইউজেবল আউটপুটে পরিণত করা হবে। Production function is the mathematical representation of the relationship between physical input and physical output of an organization. It is a table, graph, or equation showing the maximum output rate of the product that can be achieved from any specified set of usage rates of inputs. তাহলে ইনপুট এবং আউটপুটের যে রিলেশন সেটাকে আমরা বলছি প্রোডাকশন ফাংশন। এটা ট্যাবলের মাধ্যমে শো করা যেতে পারে, গ্রাফে এঁকে দেখানো যেতে পারে, অথবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এটা প্রকাশ করা যায়। তাহলে রেট অফ আউটপুট, রেট অফ ইনপুট বাই আউটপুট, রেট অফ আউটপুট বাই ইনপুটটাই হচ্ছে প্রোডাকশন ফাংশন। A business firm is an economic unit engaged in the production of one or more economic goods or services. Applying the technology available to it, a business firm combines economic resources, যেটাকে আমরা factors of production বলি, to produce one or more goods for the purpose of making profits. A business firm buys economic resources and sells the goods it produces. তাহলে আমরা ইনপুট হিসাবে যেসব বিষয় বা ইনপুট হিসাবে যেসব ম্যাটেরিয়াল আমরা ইউজ করি সেগুলিকে আমরা বলি ফ্যাক্টর অফ প্রোডাকশন। তো তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশন মানে হচ্ছে যেসব ইনপুট আমরা ইউজ করি। তো এই ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলিকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি: ন্যাচারাল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ম্যান-মেড রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সকে আমরা ল্যান্ড বলি। সাধারণত এনি ন্যাচারাল রিসোর্স ক্যান বি টার্মড অ্যাজ ল্যান্ড। যেমন বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলি সবকিছুই ন্যাচারাল রিসোর্স। হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্স হচ্ছে মানুষ যারা একটা অর্গানাইজেশনে চাকরি করেন বা কাজ করেন এবং যারা ইনপুটকে আউটপুটে পরিণত করেন। তাহলে হিউম্যান রিসোর্স ছাড়া আসলে ন্যাচারাল রিসোর্স বা রিসোর্স ইনপুট গুলিকে আউটপুটে চেঞ্জ করা যায় না। এবং হিউম্যান রিসোর্স এটাও একটা নিজে ইনপুট, বাট এই ইনপুটটা অন্যান্য ইনপুট গুলিকে ওয়ার্কেবল করে। এই হিউম্যান রিসোর্স আবার দুই রকম, একটা হচ্ছে লেবার। লেবার মানে হচ্ছে যারা চাকরি করেন, অর্গানাইজেশনে যারা কাজ করেন তারাই লেবার। আর এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার হচ্ছে উদ্যোক্তা। একটা অর্গানাইজেশন যিনি গঠন করার ক্ষেত্রে ভূমিকা রাখেন উনি হচ্ছে এন্টারপ্রেনার। আর একটা আপনার রিসোর্স হচ্ছে ম্যান-মেড রিসোর্স, যেটাকে আমরা ক্যাপিটাল বলি। তাহলে ম্যান-মেড সব রিসোর্স কিন্তু ক্যাপিটাল না। ম্যান-মেড ওই সকল রিসোর্স গুলি হচ্ছে ক্যাপিটাল যেগুলি ফার্দার প্রোডাকশনের কাজে ব্যবহার হয়। যেমন ধরেন একটা ট্রাক্টর, এই ট্রাক্টরটা ম্যান-মেড রিসোর্স, বাট এটা অন্য প্রোডাকশনের কাজে আমরা ইউজ করে থাকি। তেমনি ভাবে হাতুড়ি, কোদাল বা অন্যান্য যন্ত্রপাতি, এগুলি সবকিছুই ইকোনমিতে ক্যাপিটাল বলা হয়, ইকোনমিক্সে ক্যাপিটাল বলা হয়।
তাহলে প্রোডাকশন ফাংশনকে যদি আমরা সিম্পলি ডেসক্রাইব করতে চাই, তাহলে আমরা আগে বলেছি এটা হচ্ছে ইনপুট আউটপুট রিলেশনশিপ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেশিন, যেখানে আমরা ইনপুট দিচ্ছি কি ইনপুট দিচ্ছি, ওই যে ন্যাচারাল রিসোর্স, হিউম্যান রিসোর্স অ্যান্ড ক্যাপিটাল, এগুলি আমরা দিচ্ছি, এগুলি প্রসেস হচ্ছে, প্রসেসের মাধ্যমে আউটপুট বেরোচ্ছে। আউটপুট কি হতে পারে? কার্স, পোলিও ভ্যাকসিন, মিল, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আমরা গ্রাফিক্যালি যদি দেখাই, তাহলে এভাবে দেখানো যেতে পারে কনসেপচুয়ালি, যে এখানে একটা ইনপুট, এটা হচ্ছে কে, কে মানে হচ্ছে ক্যাপিটাল, আর এল মানে হচ্ছে লেবার। তাহলে হিউম্যান রিসোর্স মানে লেবার আর ক্যাপিটাল, এই দুইটার কম্বিনেশনে আমরা যখন কাজ করতে থাকবো, দুইটার কম্বিনেশন বাড়তে থাকবে, আমাদের এই কিউ হচ্ছে আউটপুট, আমাদের আউটপুট বাড়ছে। তাহলে এখানে কোয়ান্টিটি অফ আউটপুট ইজ দ্য ফাংশন অফ লেবার এন্ড ক্যাপিটাল। আমরা যে ফ্যাক্টরগুলির কথা ইতিমধ্যে বললাম, এখানে পরবর্তী স্লাইডগুলিতে আপনারা সেগুলির বিস্তারিত দেখতে পাবেন। যেমন প্রথমে ছিল ন্যাচারাল রিসোর্স, যেটা আমাদের প্রাইমারি ইনপুট। এই ন্যাচারাল রিসোর্স গুলির মধ্যে হচ্ছে ল্যান্ড, ওয়াটার, এনিম্যাল, মিনারেলস, এগুলি। এই ন্যাচারাল রিসোর্স গুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, রিনিউয়েবল রিসোর্স এবং নন রিনিউয়েবল রিসোর্সেস। তো রিনিউয়েবল রিসোর্স হচ্ছে এয়ার, ওয়াটার অন আর্থ, হ্যাঁ, এয়ার ওয়াটার, এগুলি হচ্ছে রিনিউয়েবল রিসোর্স, কারণ হচ্ছে এগুলি রিনিউ হয়, একবার ইউজ করার পর এগুলি রিইউজ করা যায়। ঠিক আছে, ন্যাচারালি এগুলি রিইউজ করা যায়। অন্যদিকে আবার আমরা কি করি, আর্টিফিশিয়াল টেকনোলজির মাধ্যমে এটা রিইউজ করা যায়। যেমন ধরেন, এই যে আমাদের দেশে তো নদী নালা আছে, আমরা ড্রিঙ্কিং ওয়াটার সেখান থেকে কালেক্ট করি। তো অনেক দেশ আছে যেখানে ড্রিঙ্কিং ওয়াটারের অনেক স্বল্পতা আছে, তারা ইউজড ওয়াটার যেগুলি আমরা ফেলে দিই, ইউজড ওয়াটার ড্রেনে ফেলে দিই, তারা এই ইউজড ওয়াটারটাকে আবার কি করে, রিসাইক্লিং করে আবার ড্রিঙ্কিং ওয়াটারে পরিণত করে বিভিন্ন মেট্রোপলিটন এরিয়া এবং টাউন এরিয়া তারা সাপ্লাই দেয়। আর কিছু রিসোর্স আছে যেগুলি নন রিনিউয়েবল, যেমন কোল, অয়েল, এগুলি আমাদের ন্যাচারাল গ্যাস যেগুলো আছে, এগুলি নন রিনিউয়েবল। কাজে গ্যাস যদি আমাদের শেষ হয়ে যায়, ওই খনিতে আর নতুন করে গ্যাস পাওয়া যাবে না। তাহলে এই যেসব রিসোর্সেস নন রিনিউয়েবল, সেগুলো আমাদের অত্যন্ত হিসাব নিকাশ করেই ব্যবহার করতে হবে। ইভেন কিছু রিসোর্স আছে যেগুলি আপনার এখন রিনিউয়েবল, বাট এগুলি মানুষের কর্মকাণ্ডের কারণে এগুলি নন রিনিউয়েবল রিসোর্সে পরিণত হতে পারে। যেমন ধরেন ফরেস্ট, ফরেস্ট একটা রিনিউয়েবল রিসোর্স। ফরেস্টে বিভিন্ন গাছপালা যেগুলি থাকে, এগুলি শেষ হয় না কখনো। একটা গাছের আয়ুষ্কাল শেষ হয়ে যায়, কিন্তু সেখান থেকে আবার নতুন গাছের জন্ম হয়। তো কিন্তু এই ফরেস্ট গুলিকে যদি আমরা কেটে ফেলি, ইউজ করে ফেলি, আপনার লিভিং প্লেসে পরিণত করি, কিংবা আমরা কৃষিকাজের জন্য ফরেস্ট যদি ডিস্ট্রয় করে ফেলি, তাহলে এটা আবার কি হয়ে গেল, নন রিনিউয়েবল রিসোর্স হয়ে গেল। লেবার তো বললাম, যারা ওয়ার্কার আছেন বা কাজ করে, এটা ম্যানেজমেন্ট, শুধু যে যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকে আমরা লেবার বলি, কিন্তু এখানে লেবার বলতে সকল জনশক্তিকেই বোঝানো হচ্ছে। ক্যাপিটাল তো একটু আগে বললাম, এই যে ট্রাক্টর, হাতুড়ি, এগুলি মানুষের তৈরি জিনিস, যেগুলি ফার্দার প্রোডাকশনের কাজে ব্যবহার হয়, সেগুলি হচ্ছে ক্যাপিটাল। এন্টারপ্রেনার, এখানে কয়েকজন বিশিষ্ট এন্টারপ্রেনারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
এই প্রোডাকশন ফাংশন, যেটা মানে আমরা একটু আগে বললাম যে ইনপুট আউটপুট রিলেশনশিপ বা ট্রান্সফরমেশন প্রসেস, এই আপনার প্রোডাকশন ফাংশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লং রান প্রোডাকশন ফাংশন আর একটা হচ্ছে শর্ট রান প্রোডাকশন ফাংশন। তো লং রানটা হচ্ছে the shortest period of time required to alter the amounts of all inputs used in a production process. আর short run হচ্ছে longest period of time during which at least one of the input used in a production process cannot be varied. তো এই যে লং রান এবং শর্ট রান, এটা সহজে বোঝার জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে ভেরিয়েবল ইনপুট আর একটা হচ্ছে ফিক্সড ইনপুট। ভেরিয়েবল ইনপুট হচ্ছে an input that can be varied in the short run, যেই ইনপুটটা ভেরি করা যায়। আর ফিক্সড ইনপুট হচ্ছে যে ইনপুটটা cannot vary in the short run। আমরা একটা এক্সাম্পল দিতে পারি বিষয়টা সহজে বোঝার জন্য। যেমন ধরেন আপনার একটা প্রিন্টার আছে, তো প্রিন্টারটার আপনি প্রোডাকশন প্রসেসে যদি এটা দিয়ে প্রোডাকশন দিতে চান তাহলে কি হবে? এখানে কিছু ভেরিয়েবল ইনপুট আছে, আবার কিছু ফিক্সড ইনপুট আছে। ভেরিয়েবল ইনপুট কোনগুলি? যেটা আউটপুট কোয়ান্টিটির উপর ভেরি করে যে ইনপুটটা। যেমন ধরেন আপনি যদি 10 পেজ প্রিন্ট করতে চান তাহলে আপনাকে ইনপুট দিতে হবে 10 পেজ। তাহলে এই 10 পেজ ইনপুটের জন্য যে ইলেকট্রিসিটি কস্ট বা পাওয়ার কস্ট হবে সেটা একরকম হবে। আবার 100 পেজ যদি প্রিন্ট করতে চান আপনার ইনপুটও ভেরি করবে। 10 পেজ ইনপুট দিয়ে আপনি 100 পেজ আউটপুট পেতে পারেন না। কাজেই আউটপুট কোয়ান্টিটির উপর এখানে ইনপুট ভেরি করতে হচ্ছে। তেমনি 100 পেজ প্রিন্ট করার জন্য যে পাওয়ার সোর্স বা যে পরিমাণ পাওয়ার কস্ট লাগবে আপনার, 10 পেজের পাওয়ার কস্ট দিয়ে আপনি 100 পেজ প্রিন্টিং করতে পারবেন না। তাহলে এখানে পাওয়ার বা ফুয়েল কনজাম্পশন যেটা হচ্ছে সেটাও ভেরিয়েবল। তাহলে দেখা যাচ্ছে এই যে পাওয়ার, ফুয়েল এবং র মেটেরিয়ালস, এগুলি হচ্ছে ভেরিয়েবল ইনপুট। আর ফিক্সড ইনপুট হচ্ছে যেটা একটা ফিক্সড, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্সড, যেটা আউটপুট কোয়ান্টিটির উপর ভেরি করে না। যেমন ধরেন আপনি প্রিন্টিং এর জন্য যদি 10 পেজ প্রিন্ট করেন তাহলে আপনার যেই দামে প্রিন্ট করতে পারবেন, যেই দামে প্রিন্টারটা কিনতে হবে, আপনি যদি 500 পেজ প্রিন্টিং করতে চান তাহলে একই দামেই ওই প্রিন্টারটা আপনাকে কিনতে হবে। তাহলে দেখা যাচ্ছে প্রিন্টারের যে কস্টটা, এটা একটা ফিক্সড কস্ট। ঠিক আছে। আবার ধরেন অনেক ক্ষেত্রে এরকম আছে যে আপনি ধরেন ইন্টারনেট ইউজ করছেন, আপনি ইউজ করেন বা না করেন মাসে হয়তো আপনাকে 1000 টাকা করে পে করতেই হবে। তাহলে এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট। তাহলে যেই কস্টটা আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে ভেরি করে না, বা নির্দিষ্ট টাইম বা ভলিউম অফ আউটপুটের মধ্যে এটার কোনো ভেরি করে না। ঠিক আছে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। এখন আসেন লং রান এবং শর্ট রানটা কি। শর্ট রান হচ্ছে যেই টাইম পিরিয়ডের মধ্যে আপনার কি থাকবে, কোনো ফিক্সড কস্ট থাকবে, সেটা হচ্ছে শর্ট রান। আর লং রান হচ্ছে যেই টাইম পিরিয়ডের থেকে কোনো ফিক্সড কস্ট থাকবে না, সেটা হচ্ছে লং রান। ফর এক্সাম্পল ধরেন আপনি যে প্রিন্টারটা কিনলেন এবং এই প্রিন্টার দিয়ে আপনি কাজ করছেন, প্রথম 2 বছর এই প্রিন্টারে কোনো খরচ করতে হয় নাই, কারণ এটা ওয়ারেন্টি পিরিয়ড ছিল এবং এটা কোনো ম্যাল ফাংশন করে নাই, এটা অনবরত সার্ভিস দিয়ে গেছে। কিন্তু 2 বছর পর দেখা গেল যে এটার কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে বা কিছু একটা কারণে এটা বন্ধ হয়ে গেছে। তখন আপনি এটা আবার এটা খরচ করে এটা কি করলেন, এটা আবার রিপেয়ার করে ঠিক করলেন। তাহলে এই যে রিপেয়ার কস্টটা, এই রিপেয়ার করার ফলে
আপনার এতদিন যে এই প্রিন্টারটা ছিল আপনার ফিক্সড কস্ট, এখন এই ফিক্সড কস্টটা আর ফিক্সড নাই, এটা এখন ভেরিয়েবল হয়ে গেল। কারণ কি? কারণ প্রিন্টারটা যদি ধরেন আপনি 50,000 টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে 2 বছর পর্যন্ত এই 50,000টা ফিক্সড ছিল। কিন্তু এখন এই যে অতিরিক্ত ধরেন 20,000 টাকা দিয়ে এটা রিপেয়ার করলেন, রিপেয়ার করার পর আপনার ফিক্সড তো থাকলো না, আপনার এখন টোটাল প্রিন্টারের পিছনে খরচ হয়ে গেল 70,000 টাকা। তাহলে যতদিন পর্যন্ত ওই 50,000 টাকা এটা ফিক্সড ছিল খরচটা, ততদিন পর্যন্ত হচ্ছে আপনার এই ইনপুটটা কি, এটা হচ্ছে শর্ট রান। ঠিক আছে? আর যখনই আপনার 2 বছর পার হয়ে গেল এবং আপনার ওই ফিক্সড কস্টকে আপনি রিপেয়ার করার মাধ্যমে ভেরিয়েবল বানিয়ে ফেললেন, তাহলে তখন আপনার লং রান পিরিয়ড শুরু হয়ে গেল। তো সেটাই আমরা এই সেন্টেন্সটা আবার করি, তাহলে বুঝতে পারবেন। Short run হচ্ছে the longest period of time during which at least one of the input used in a production process cannot be varied. তাহলে আমরা যেসব ইনপুট ইউজ করি আউটপুট পাওয়ার জন্য, এই ইনপুট গুলির মধ্যে অ্যাটলিস্ট একটা ইনপুট যদি ফিক্সড থাকে যেই পিরিয়ড পর্যন্ত, তাহলে ওই পিরিয়ড পর্যন্ত এটা হচ্ছে শর্ট রান পিরিয়ড। ঠিক আছে? তাহলে ওর মধ্যে যদি আপনার প্রোডাকশন ফাংশনটাও হবে শর্ট রান প্রোডাকশন ফাংশন, কারণ ওই টাইম পিরিয়ডের মধ্যে আপনার সব ভেরিয়েবল ইনপুট না, এখানে ফিক্সড ইনপুটও আছে। অপরদিকে লং রান হচ্ছে এই 2 বছর যখন পার হয়ে যাবে, আপনি তখন দেখা গেল যে ওই একটা যে আপনার ফিক্সড ইনপুট ছিল এতদিন, সেটা এখন আর ফিক্সড থাকছে না, সেটা আপনি রিপেয়ার করছেন বা এটা রিপ্লেস করছেন, এইভাবে আপনার ফিক্সড কস্টটা আপনার কি হয়ে গেল, ভেরিয়েবল হয়ে গেল। সবগুলি ভেরিয়েবল এখন, সব ইনপুটই আপনার ভেরিয়েবল ইনপুট। তাহলে আপনার লং রান পিরিয়ড শুরু হয়ে গেল। তাহলে লং রান হচ্ছে the shortest period of time required to alter the amounts of all inputs in a production process. শর্ট রান, এখন আমরা শর্ট রান প্রোডাকশন ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে যে জিনিসটা আমরা প্রথমে জানার চেষ্টা করব সেটা হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্ন। If other inputs are fixed, the increase in output from an increase in the variable input must eventually decline. আচ্ছা, এটা আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব। It holds that we will get less and less extra output when we add additional doses of an input while holding other inputs fixed. আচ্ছা, এটা হচ্ছে বিষয়টা এরকম যে ধরেন একটা আউটপুট দেওয়ার জন্য তো অনেকগুলো ইনপুট দরকার, কারণ অনেকগুলো ইনপুট বিভিন্ন রেশিওতে আপনি যখন ইউজ করবেন এবং সেগুলি প্রসেস করার মাধ্যমে আপনার একটা আউটপুট বের হবে। এখন আপনি যদি আউটপুট বাড়াইতে চান, তাহলে যেই ইনপুটগুলি আপনি ইউজ করছেন, এই সব ইনপুটগুলি কিন্তু একই রেশিওতে আপনাকে বাড়াইতে হবে। আপনি যদি সবগুলি একই রেশিওতে না বাড়ান, তাহলে আউটপুট ডিক্লাইন করবে। এটাকে বলে ল অফ ডিমিনিশিং রিটার্ন। ফর এক্সাম্পল, ধরেন আপনি কি করছেন, আপনি ধরেন পিঠা বানাচ্ছেন। তো পিঠা বানানোর জন্য আপনার ইনপুট কি কি? আপনার ইনপুট হচ্ছে ময়দা, চিনি, তারপর অন্যান্য মশলা, ধরেন এরকম 4-5টা আইটেম আপনি ইনপুট হিসাবে ইউজ করছেন। তো এই ইনপুট, যে পরিমাণ ইনপুট লাগবে আপনার ধরেন 50 পিস পিঠা বানানোর জন্য, আপনি যদি 100 পিস পিঠা বানাইতে চান, মানে আপনার 50 পিস যে আউটপুট এতদিন ছিল সেটা আপনি বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে ইনপুটও বাড়াইতে হবে। তাহলে ইনপুট যদি আপনি বাড়ান, তাহলে আপনার আউটপুট বাড়বে। এখন আপনি ইনপুট যে বাড়াবেন,
যেসব মানে সবগুলি ইনপুট একই সাথে বাড়াইতে হবে, একই রেশিওতে বাড়াইতে হবে। ধরেন আপনি এই যে পিঠার যে এক্সাম্পলটা আমরা দিচ্ছি এখন, আপনি 50 পিস পিঠা থেকে এর প্রোডাকশন আপনি বাড়াইতে চাচ্ছেন 100 পিসে। তো 100 পিস পিঠা উৎপাদন করার জন্য আপনি সব ইনপুটই কি করলেন, বাড়াইলেন, শুধু একটা ইনপুট ফিক্সড রাখলেন, সেটা হচ্ছে লবণ। তাহলে লবণের পরিমাণ আপনি বাড়াইলেন না, কিন্তু অন্য সব ময়দা বাড়াইলেন, তারপরে চিনি বাড়াইলেন, এই সব কিছুই বাড়াইলেন। তো যদি এরকম করেন তাহলে কি আউটপুটের কোয়ালিটি ডিক্লাইন করবে না? অবশ্যই এখানে টোটাল আউটপুটের কোয়ালিটি ডিক্লাইন করবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং রিটার্ন। তার মানে হচ্ছে আমরা যদি আউটপুট বাড়াইতে চাই তাহলে আমাদের সব ইনপুট গুলি সমানভাবে বাড়াইতে হবে। যদি সেটা না করি, অর্থাৎ অ্যাটলিস্ট একটা ইনপুট আমরা ফিক্সড রাখি, তাহলে ইভেন্চুয়ালি আউটপুট ডিক্লাইন করবে। এটাকেই বলা হয় ল অফ ডিমিনিশিং রিটার্ন। এফেক্ট অফ টেকনোলজি। টেকনোলজি কি করে? টেকনোলজি আসলে কি করে, আউটপুট বাড়ায় দেয়। তাহলে সেম ইনপুটে আউটপুট বাড়ানোর উপায় হচ্ছে টেকনোলজির ব্যবহার। যেমন ধরেন এই যে লেবার, সেম পরিমাণ লেবার 1810 সালে যে পরিমাণ উৎপাদন করত, ধরেন এই পয়েন্টে উৎপাদন করত, এখন একই পরিমাণ লেবারের প্রোডাকশন ক্যাপাবিলিটি বেড়ে অনেক দূর বেড়ে গেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে টেকনোলজি। আগে ওয়ার্কারদের হাতে বিভিন্ন মেশিন ছিল না, এখন ওয়ার্কারদের হাতে অনেক ধরনের মেশিন। এখন বিভিন্ন সায়েন্টিফিক টুলস ইউজ করে তাদের প্রোডাকশন ক্যাপাবিলিটি তাদের বেড়ে গেছে। ফলে দেখা যাচ্ছে টেকনোলজির প্রভাবে আমাদের প্রোডাকশন ফাংশন, প্রোডাকশনের মানে আউটপুট, কোয়ান্টিটি অফ আউটপুট এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে। এখন আমরা আলোচনা করব শর্ট টার্ম প্রোডাকশন ফাংশনের কয়েকটা টার্মস নিয়ে, যেগুলি আমাদের বোঝা একান্তই প্রয়োজন। সেটা হচ্ছে যে টোটাল প্রোডাক্ট কি, মার্জিনাল প্রোডাক্ট কি, এভারেজ প্রোডাক্ট কি। আমরা এই যে পরের পেজে চার্ট দেখে এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবো। ধরেন একটা অর্গানাইজেশনে বিভিন্ন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট উৎপাদন হয়। এখন সেই অর্গানাইজেশনে আমাদের আমরা লেবার ইনপুট দেখাচ্ছি প্রথম কলামে, এবং টোটাল আউটপুট তারপরে কলামে, তারপর মার্জিনাল প্রোডাক্ট, তারপরে এভারেজ প্রোডাক্ট। এই কয়েকটা বিষয় আমরা এখানে দেখাচ্ছি। ধরেন প্রথমে আপনি একজন লেবারকে নিয়োগ দিলেন। এই একজন লেবার সারাদিন কাজ করে 24 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করলো। তাহলে মার্জিনাল প্রোডাক্ট 24, এভারেজ প্রোডাক্ট 24। এরপর আপনি আরো একজন লেবার বাড়িয়ে দিলেন, তার মানে ইনপুট বাড়াইলেন। এখানে দুইজন লেবার যখন একসাথে কাজ করলো, দেখা গেল যে আমাদের টোটাল আউটপুট বেড়ে দাঁড়ালো 72 ইউনিটস। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কত? মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে চেঞ্জ ইন টোটাল আউটপুট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনপুট। তাহলে এখানে চেঞ্জ কত হচ্ছে আউটপুটে? 72 বিয়োগ 24 ইকুয়াল টু 48। তাহলে 48 ডিভাইডেড বাই, এখানে চেঞ্জ কত এসেছে? 1, 2 মাইনাস 1, তাহলে 48। এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট। এভারেজ প্রোডাক্ট হচ্ছে টোটাল আউটপুট ডিভাইডেড বাই নাম্বার অফ ইনপুট। টোটাল আউটপুট হচ্ছে 72, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম 36। এরপরে আপনি লেবার আরো বাড়িয়ে দিলেন তিনজনের টোটাল আউটপুট হচ্ছে 138। আমাদের মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে 66। এই যে 138 থেকে আমরা 72 বাদ দিলাম।
বাদ দিয়ে এখানে চেঞ্জ 1, যেহেতু এখানে অনলি 1 ইউনিট করে আমরা ইনপুট বাড়াচ্ছি, আমাদের এই যে মানে ভাগ করার বিষয়টা না বললেও চলে। তাহলে এখানে 138 থেকে আমরা 72 বাদ দিলাম, পাইলাম 66। এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট। এভারেজ প্রোডাক্ট হচ্ছে 138 ডিভাইডেড বাই 3। তাহলে মার্জিনাল প্রোডাক্টের ডেফিনেশন আমরা বলতে পারি যে additional unit produced from additional input। তাহলে অতিরিক্ত ইনপুট থেকে যে আমরা অতিরিক্ত আউটপুটটা পাই, সেই রেশিওটাকেই আমরা বলি মার্জিনাল প্রোডাক্ট। আচ্ছা, এভাবে আমরা বাড়াইতে থাকলাম এবং যতই আমরা ইনপুট বাড়াচ্ছি আমাদের টোটাল আউটপুট বাড়তেছে, মার্জিনাল প্রোডাক্টও বাড়তেছে, এবং দেখা যাচ্ছে এই 6 পর্যন্ত মার্জিনাল প্রোডাক্ট বাড়ছে, 5 পর্যন্ত মার্জিনাল প্রোডাক্ট বাড়ছে। কিন্তু 5-এর পরে যখন আমরা 6th ইউনিট ইনপুট হিসেবে ইউজ করলাম, তখন মার্জিনাল প্রোডাক্ট আর বাড়ছে না, একই থাকলো, কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, কিন্তু এভারেজ প্রোডাক্ট কিন্তু বাড়ছে। আচ্ছা, এরপরে আমরা যখন আরো ইনপুট বাড়াতে থাকবো, তখন দেখা যাবে যে আমাদের টোটাল আউটপুট বাড়ছে ঠিকই, কিন্তু এখানে মার্জিনাল আউটপুট কিন্তু কমতেছে। দেখেন এখানে মার্জিনাল, যখন আমরা 6 জন লেবার ইউজ করেছিলাম, মার্জিনাল আউটপুট হচ্ছে 84। যখন আমরা 7 জনে লেবার ইনপুট হিসেবে ইউজ করলাম, আমাদের মার্জিনাল প্রোডাক্ট কমে গেল, এখন হয়ে গেল 78। টোটাল এভারেজ প্রোডাক্ট 66 বাড়লো, ঠিক আছে। এরপরে আমরা যখন আরো লেবার ইনপুট বাড়াতে থাকলাম, টোটাল আউটপুট বাড়ছে ঠিকই, কিন্তু মার্জিনাল আউটপুট কমছে। এভারেজ আউটপুট এখানে 7 এবং 8 এই লেভেলে এইটা কনস্ট্যান্ট, এবং তারপরে এভারেজটাও কমা শুরু করেছে। এবং এরপরে যখন আমরা আরো ইনপুট বাড়াইলাম, তখন দেখা যাচ্ছে যে মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হওয়া শুরু করছে, এবং আপনার এই যে এভারেজ প্রোডাক্টও কমছে এবং টোটাল প্রোডাক্টও কমছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যদি নাম্বার অফ ইনপুট বাড়াইতে থাকি, তাহলে একটা লেভেল পর্যন্ত এটার আপনার কি হয়, মার্জিনাল প্রোডাক্ট বাড়তে থাকে, এবং তারপর মার্জিনাল প্রোডাক্ট কমা শুরু করে এবং একসময় নেগেটিভ হয়। এভারেজ প্রোডাক্টও প্রথমে বাড়তে থাকে, পরবর্তীতে এভারেজ প্রোডাক্টও ডিক্লাইন করতে থাকে। তাহলে যেই লেভেল অফ যে লেভেল পর্যন্ত আমাদের মার্জিনাল প্রোডাক্ট বাড়তে থাকে, এই লেভেলটাকে, এই স্টেজটাকে বলে ইনক্রিজিং রিটার্ন স্টেজ, ঠিক আছে, ইনক্রিজিং রিটার্ন। আর এই যে 6, 5 এবং 6 এই লেভেলে দেখা যাচ্ছে যে আমাদের মার্জিনাল প্রোডাক্ট একই আছে, কনস্ট্যান্ট, এটাকে বলা হয় কনস্ট্যান্ট রিটার্ন স্টেজ। তাহলে আমরা ভাগ করতে পারি ইনক্রিজিং রিটার্ন স্টেজ, কনস্ট্যান্ট রিটার্ন স্টেজ। এরপরে আমরা যখন আরো ইনপুট বাড়াবো, আমাদের মার্জিনাল প্রোডাক্ট ডিক্লাইন করা শুরু করলো, এই ডিক্লাইনিং স্টেজটাকে বলা হয় ডিমিনিশিং রিটার্ন স্টেজ। এবং এরপরে যদি আরো বাড়াই, আমাদের মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হওয়া শুরু করেছে এবং নেগেটিভ এটা বাড়ছে, এটা হচ্ছে নেগেটিভ রিটার্ন টু স্কেল। এই আপনার এই চার্টটাকে, যে টেবিলটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই এখানে এই অনুসিদ্ধান্তগুলো আমরা নিতে পারি। স্টেজ 1, ইনক্রিজ অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। প্রথম স্টেজে ইনক্রিজিং রেটে বাড়ছে, এখানে ইনক্রিজ, মার্জিনাল প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে, রিচ ইটস ম্যাক্সিমাম,
then decline tills MR equal to AP. তো এখানে অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে। তারপরে স্টেজ 2 তে যেটা বললাম, আমি যেগুলি বললাম সেগুলি এখানে লেখা আছে। এখন আসেন, আমি যদি আপনাদের কোশ্চেন করি, কি কোশ্চেন করি, যে এই যে পিকচারটা আপনারা দেখছেন, যে একটা ফ্যাক্টরির ইনপুট বাড়ানো হচ্ছে, ফলে টোটাল আউটপুটের কি অবস্থা, বাড়ছে বাড়ছে, আবার একসময় বাড়তে হাইয়েস্ট হচ্ছে, তারপরে আবার কমা শুরু করছে। মার্জিনাল প্রোডাক্ট একটা স্টেজ পর্যন্ত বাড়ছে, তারপরে কমছে, এবং একসময় নেগেটিভ হচ্ছে। এখন যদি কোশ্চেন করা হয়, আপনি যদি এই অর্গানাইজেশনের মালিক হন বা ম্যানেজার হন, আপনি কতজন লেবার ইনপুট ইউজ করবেন? তো এই ব্যাপারে আমি অন্য ক্লাসেও কি করেছিলাম, কোশ্চেন করেছিলাম। তো আমি কয়েকটা আনসার পেয়েছিলাম স্টুডেন্টদের কাছ থেকে। কেউ কেউ বলেছেন যে 5 জন ইউজ করবেন, কেউ বলেছেন 6 জন, কেউ বলেছেন 7 জন, 7 জন বলেন না কেউ, 6 জনের মধ্যে ছিলেন। কিন্তু এটার আনসার, সঠিক আনসার হবে আপনার অপটিমাম লেভেল অফ আউটপুট যে স্টেজে আপনার হবে, আপনি ওইটাই কি করবেন, সিলেক্ট করবেন। আর সেটা হচ্ছে এই 8 জন, আপনি ইনপুট 8 ইউজ করবেন। কারণটা কি? কারণ হচ্ছে আপনার এফিসিয়েন্সি হাইয়েস্ট হবে যখন এমপি ইকুয়াল টু এপি হবে, মানে মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্ট সমান হবে, সেখানে আউটপুট বা এফিসিয়েন্সি হাইয়েস্ট হবে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের অপটিমাম লেভেল অফ ইনপুট ইউজ করতে হবে, এই লেভেলে। কিন্তু গভর্নমেন্ট বা সোশ্যাল বিভিন্ন ফিলান্থ্রপি অর্গানাইজেশন যারা জনকল্যাণ চায়, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার 10 আউটপুট ম্যাক্সিমাইজ করতে চায়। সেটা যদি আপনার টার্গেট হয়, তাহলে আপনি এই যে 10 জন ইনপুট ইউজ করতে পারেন। কারণ যখন আপনি 10 ইনপুট ইউজ করবেন, তখন আমাদের টোটাল আউটপুট ম্যাক্সিমাইজ হবে। কিন্তু এর পরে গেলে যদি 11 জন আপনি ইনপুট হিসাবে ইউজ করেন, তাহলে সেখানে টোটাল আউটপুট ডিক্লাইন হওয়া শুরু করবে, যেটা টোটালি অর্থলেস, যেটার কোনো মানে হয় না, টোটালটাই লুজিং কনসার্ন সেখানে। আচ্ছা, এবার আসেন, আমি যে কথাগুলি বললাম এগুলি এরপরে এই পেজে আছে এখানে। আমরা যদি গ্রাফিক্যালি বিষয়টা দেখাই, তাহলে কিভাবে দেখাইতে পারি? আমরা ধরেন এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসে কোয়ান্টিটি অফ আউটপুট দেখানো হলো, এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে কি দেখানো হলো, নাম্বার অফ ইনপুট লেবার। তো নাম্বার অফ লেবার গুলি আমি যখন বাড়াচ্ছি, একজন হইলে তখন মার্জিনাল আউটপুট, আপনার টোটাল আউটপুট, এটা হচ্ছে টোটাল আউটপুট গ্রাফ। তাহলে টোটাল আউটপুট পয়েন্টগুলি যদি আমরা এখানে প্লটিং করি, এবং সেই প্লটগুলি বা স্পটগুলি আমরা যদি একটা কার্ভের মাধ্যমে সংযুক্ত করি, তাহলে এরকম একটা কার্ভ পাই, যেটাকে আমরা বলতে পারি টোটাল আউটপুট কার্ভ। আর মার্জিনাল প্রোডাক্টটা হচ্ছে এই যে স্লপিং, এই স্লপটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্ট আঁকার জন্য আমরা নিচের গ্রাফটা দেখেন, এখানে মার্জিনাল প্রোডাক্ট দেখানো হয়েছে। টোটাল আউটপুট যখন আমাদের টোটাল ইনপুট যখন আমরা বাড়াচ্ছি, আমাদের মার্জিনাল প্রোডাক্ট বাড়ছে 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 বাড়ছে, এবং এই যে 5-6 আসার পর, 5-এর পরে দেখা যাচ্ছে মার্জিনাল প্রোডাক্ট কমা শুরু করছে। তাহলে আমাদের ওই টেবলটা যদি আমরা এইভাবে গ্রাফিক্যালি দেখাইতে চাই, তাহলে এরকম ভাবে আমরা গ্রাফ আঁকতে পারবো। আপনার বাসায় এগুলি প্র্যাকটিস করবেন, যে টেবলটা আঁকলে কিরকম শেপ হয় আপনারা এটা দেখবেন।
তাহলে আজকে আমরা এখানেই রাখতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।